ভূরাজনীতির মাঠে একটি কথা প্রচলিত আছে, আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। ১৯৭১ সালের পর গত ৫ দশকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক জল গড়িয়েছে, কিন্তু ২০২৬ সালের শুরুতে এসে আমরা যা দেখছি তাতে এক কথায় প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন বলা যেতে পারে। যেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক একসময় শীতল যুদ্ধের মতো ছিল, আজ সেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে গার্ড অব অনার দেয়া হচ্ছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে যুদ্ধ বিমান কেনা এবং আকাশসীমা রক্ষার রাডার প্রযুক্তি একীভূত করার মতো অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত বিষয়ে আলোচনা হচ্ছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ব্যবচ্ছেদ করব হঠাৎ কেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই সামরিক মাখামাখি। পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কি সত্যি বাংলাদেশের আকাশসীমার অতন্দ্র প্রহরী হতে যাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকার এই গতিপথ পরিবর্তন কি শুধুই সামরিক প্রয়োজন, নাকি এর পেছনে রয়েছে এক গভীর কূটনৈতিক বার্তা? খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর বা ISPR। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বর্তমানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে সফর করেছেন। সেখানে তিনি পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ খান বাবর সিধুর সাথে এক একান্ত বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকের আলোচ্যসূচি দেখলে যে কোনো সামরিক বিশ্লেষকের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। সেখানে শুধু সৌজন্য সাক্ষাৎ বিনিময়ই হয়নি, বরং আলোচনা হয়েছে অপারেশনাল সহযোগিতা বা যৌথ প্রশিক্ষণ এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো JF-17 থান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য ক্রয়ের বিষয়ে। প্রবাদ আছে, সময়ের 1 ভোর অসময়ের 10 ভোর। বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুরনো বহর বা এজিং ফ্লিট নিয়ে দীর্ঘদিন ধরেই ধুঁকছে। MiG-29 বা F-7 এর মতো যুদ্ধ বিমানগুলো এখনো অনেকটাই বয়সের ভারে নতজানু হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের দরকার সাশ্রয়ী অথচ আধুনিক প্রযুক্তির মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। আর ঠিক এই জায়গাতেই পাকিস্তান তাদের JF-17 থান্ডার নিয়ে হাজির হয়েছে। এই বিমানটি পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি। এটি ওজনে হালকা, সব আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম এবং সবচেয়ে বড় কথা, এর রক্ষণাবেক্ষণ খরচ পশ্চিমা বা রাশিয়ার বিমানের তুলনায় অনেক কম। বৈঠকে পাকিস্তান শুধু বিমান বিক্রির প্রস্তাবই দেয়নি, তারা বাংলাদেশের পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণ বা MRO সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। এমনকি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান, দ্রুত সরবরাহ এবং আকাশসীমা নজরদারিতে এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণের মতো প্রস্তাবও এসেছে। অর্থাৎ পাকিস্তান চাইছে বাংলাদেশের সাথে একটি দীর্ঘমেয়াদী এবং কম্প্রিহেন্সিভ ডিফেন্স পার্টনারশিপ গড়ে তুলতে। কিন্তু এই খবরের সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব আসলে পড়ছে কোথায়? ঢাকার তেজগাঁয়ে বসে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এর কম্পন অনুভূত হচ্ছে হাজার হাজার মাইল দূরে ভারতের সাউথ ব্লকে। প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। বাংলাদেশ ও পাকিস্তানের এই সামরিক ঘনিষ্ঠতা ভারতের জন্য এক বড় দুঃসংবাদ হয়ে আবির্ভূত হয়েছে। ভারত সবসময় চেয়েছিল দক্ষিণ এশিয়ায় তাদের একচ্ছত্র আধিপত্য বা হেজিমনি বজায় রাখতে। তারা কখনোই চায়নি বাংলাদেশ সামরিকভাবে পাকিস্তানের উপর নির্ভরশীল হোক বা তাদের প্রযুক্তি ব্যবহার করুক, কারণ পাকিস্তান ও চীন উভয়ই ভারতের চিরবৈরী। আর JF-17 থান্ডার যেহেতু চীন পাকিস্তানের যৌথ প্রজেক্ট, তাই এই বিমান বাংলাদেশের হাতে আসা মানে ভারতের পূর্ব সীমান্তে এক নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়া। পাকিস্তান বিমান বাহিনী প্রধান যখন বলেন এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে সামনে এনেছে, তখন বুঝতে বাকি থাকে না যে বরফ গলে এখন জল হতে শুরু করেছে। বাংলাদেশ তার সামরিক সম্ভার বা ডিফেন্স বাস্কেট বৈচিত্র্যময় করতে চাইছে। এতদিন আমরা দেখেছি বাংলাদেশ মূলত চীন, রাশিয়া বা কিছুটা পশ্চিমাদের উপর নির্ভর করত, কিন্তু পাকিস্তানের সাথে এই সরাসরি সামরিক সংযোগ প্রমাণ করে যে বাংলাদেশ এখন সবার সাথে বন্ধুত্ব নীতির আড়ালে নিজের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টকেই সবার উপরে স্থান দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত কি চুপ করে বসে থাকবে? তাদের ঠিক নাকের ডগাতেই চিরশত্রু পাকিস্তানের যুদ্ধ বিমান উঠবে? এটি কি দিল্লি মেনে নিবে, নাকি তারা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে ঢাকার উপর চাপ সৃষ্টি করবে? F-17 থান্ডার যদি সত্যি বাংলাদেশ কেনে, তবে তা এই অঞ্চলের সামরিক ভারসাম্যে কতটা ওলটপালট ঘটাতে পারবে? ভারতের উদ্বেগ এবং এই চুক্তির সুদূর প্রসারী ভূরাজনৈতিক ফলাফল নিয়ে চলুন এবার আলোচনা করা যাক। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা নতুন সামরিক সক্ষতা নিয়ে, কিন্তু এই আলোচনায় পূর্ণতা আসবে না যদি আমরা এর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ অর্থাৎ ভারতের প্রতিক্রিয়া নিয়ে কথা না বলি। প্রতিবেশীর ঘরে আগুন লাগলে
নিজের ঘরও নিরাপদ থাকে না। ভারত ঠিক এই মনস্তত্ত্ব থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইসলামাবাদের সাথে ঢাকার এই বৈঠক নয়াদিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের জন্য এক বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কেন ভারতের এত উদ্বেগ? বিষয়টি একটু গভীরে গিয়ে দেখা যাক। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের পেটের ভেতরে অবস্থিত। ভারতের সামরিক ডক্ট্রিন অনুযায়ী তাদের প্রধান দুই শত্রু হল পাকিস্তান এবং চীন। পাকিস্তান রয়েছে তাদের পশ্চিমে আর চীন রয়েছে উত্তরে। এতদিন ভারত নিশ্চিন্তে ছিল যে তাদের পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ দিক থেকে কোনো সামরিক হুমকি নেই। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী যদি পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনে, তবে সমীকরণটি আর আগের মতো সরল থাকে না। কারণ JF-17 থান্ডার কেবল একটি যুদ্ধ বিমানই নয়, এটি চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তির এক ফসল। এই বিমানটি বাংলাদেশের বহরে যুক্ত হওয়া মানেই হলো বাংলাদেশের বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং খুচরা যন্ত্রাংশের জন্য পাকিস্তানের উপর নির্ভরশীল হয়ে পড়া। আর ভারতের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি হতে পারে? তাদের ঠিক নাকের ডগাতেই পাকিস্তানি টেকনিশিয়ান এবং সামরিক উপদেষ্টাদের আনাগোনা বাড়বে। ভারতের সামরিক বিশ্লেষকরা একে দেখছেন স্ট্র্যাটেজিক এনসার্কলমেন্ট বা কৌশলগতভাবে ঘিরে ফেলার অংশ হিসেবে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরটি ভারতের দুর্বলতম স্থান। বাংলাদেশের বিমান বাহিনী যদি শক্তিশালী হয় এবং পাকিস্তানের সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়ে, তবে ভারতের এই চিকেন স্নেক নিরাপত্তাহীনতায় পড়তে পারে বলে ভারতীয় ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্কগুলো আশঙ্কা করছে। এতদিন তারা বাংলাদেশকে তাদের নিরাপত্তার বাফার স্টেট মনে করত, কিন্তু এখন সেই ধারণার দেয়ালে ফাটল ধরেছে। আরও একটি বিষয় লক্ষণীয়, গত 15 বছর ধরে ভারত চেষ্টা করেছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে তাদের নিয়ন্ত্রণে রাখার বা অন্তত তাদের প্রভাব বলয়ের ভিতরে রাখতে। তারা চেয়েছিল বাংলাদেশ যেন ভারতের তৈরি তেজাস যুদ্ধ বিমান কেনে অথবা রাশিয়ার উপর নির্ভরশীল থাকে। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর প্রমাণ করে যে ঢাকা এখন কোনো নির্দিষ্ট দেশের প্রভাব বলয়ে থাকতে রাজি নয়। বাংলাদেশ এখন এক ঝুড়িতে সব ডিম না রাখার নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ বুঝতে পেরেছে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে সামরিক উৎসের বহুমুখীকরণ বা ডাইভার্সিফিকেশন অত্যন্ত জরুরি। JF-17 থান্ডারের কারিগরি দিকটিও এখানে ভারতকে চাপে ফেলবে। ভারত তাদের বিমান বাহিনীকে আধুনিক করতে হিমশিম খাচ্ছে। তাদের নিজস্ব তৈরি তেজাস এখনো পূর্ণদমে কার্যকর হতে পারেনি। এর বিপরীতে পাকিস্তান তাদের JF-17 ব্লক 3 নিয়ে আকাশসীমার লড়াইয়ে বেশ এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশও যদি এই একই প্রযুক্তির অংশীদার হয়, তবে এই অঞ্চলে ভারতের তথাকথিত এয়ার সুপিরিয়র বা আকাশের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে? নিশ্চয়ই না। কূটনীতির ভাষায় একে বলা হয় চাপ ও প্রলোভনের খেলা। ধারণা করা হচ্ছে ভারত এখন তাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ঢাকার উপর চাপ সৃষ্টি করবে, যাতে এই চুক্তি আলোর মুখ কখনোই না দেখে। তারা হয়তো বিকল্প কোনো প্রস্তাব বা ঋণের টোপ দিতে পারে, কারণ তারা জানে পাকিস্তান ও চীনের প্রযুক্তি যদি বাংলাদেশের সামরিক বাহিনীতে স্থায়ীভাবে গেড়ে বসে, তবে তা ভারতের জন্য এক বড় চপেটাঘাত। কিন্তু বর্তমান বাংলাদেশের বাস্তবতা কিন্তু ভিন্ন। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকা এখন স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চা করছে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের এই সফর এবং পাকিস্তানের সাথে অপারেশনাল সহযোগিতার আলোচনা সেই স্বাধীন সত্তারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ বার্তা দিচ্ছে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারতীয় স্বার্থের প্রশ্নে আমরা আপোষহীন। JF-17 থান্ডার কেনা হোক বা না হোক, এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পাকিস্তান ও বাংলাদেশের এই পুনরুত্থান ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ওলটপালট ঘটাতে পারে। আগামী দিনগুলোতে ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং বাংলাদেশ কিভাবে এই ত্রিমুখী কূটনৈতিক চাপ সামাল দিয়ে নিজেদের যুদ্ধ বিমানকে আধুনিকায়ন করবে, সেটাই এখন দেখার বিষয়। প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। বাংলাদেশ যে এখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে প্রস্তুত, ইসলামাবাদ সফর তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় পাকিস্তানের সাথে যুদ্ধ বিমানের এই চুক্তি আসলে কি বাস্তবায়ন করা প্রয়োজন, নাকি বাংলাদেশের আবারও পশ্চিমাদের উপর নির্ভরশীল হওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।